আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সঠিক সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন জরুরি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনও দেশের বিরুদ্ধে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই সকল অরাজকতা বন্ধ করতে সক্ষম জানিয়ে তিনি সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানান। ক্ষমতাসীনদের জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে বৈষম্যহীন দেশ তৈরির জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান। পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর যাতে ফিরে আসতে না পারে সেজন্য আইনের মাধ্যমে বিচার নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে কয়েক হাজার মানুষকে রাজধানী শাহবাগে নিয়ে আসে অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামের একটি সংগঠন। সন্দেহজনক হওয়ায় মূল পরিকল্পনাকারী সহ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। নিজ এলাকায় ফেরত পাঠায় অন্যদের। পুলিশ বলছে, প্রতারণা না অন্য কোনো উদ্দেশ্যে তাদের ঢাকায় আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নূর হোসেনের রিপোর্ট। ময়মনসিংহ থেকে আসা যাত্রী বোঝাই বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় আটক করে শাহবাগ মোড়ে উপস্থিত ছাত্র জনতা। অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামের একটি সংগঠনের মহাসমাবেশের ব্যানার রয়েছে বাসে। তবে কেন ঢাকায় এসেছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ভেতরের যাত্রীদের কেউই। তারা বলছেন, ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে। লোক আছে সামনে, আর আমরা তো জানি না, আমরা মুসলমান তো লোন দিব, ওই মহিলাটা জানছে কিসে বলে সংস্থা এর থেকে টাকা দেবে, আমরা যার যে পরিমাণ ঋণের এরকম ভাবে দেবে। আসছি তো ওই জন্য নিয়ে আইছে আঙ্গুরে, কে লেগে নিয়ে আইছে এটা তো সঠিক আমরা জানি না। কত টাকা দিবে এরা সঠিক বলতে পারতেছি না। মানে ঢাকায় আসলেই টাকা দিবে এটা বলছিল না, আসলে টাকা বলবো এরা বলছে না। সাধারণভাবে আমরা যেটা শুনছি আঙ্গুর নিয়ে আইছি, আমরা আইছি, আমরা তো এছাড়া কিছু জানি না। শাহবাগের প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার ভোররাত থেকে বেশ কয়েকটি বাসে এভাবে কয়েক হাজার মানুষকে ঢাকায় আনা হয়েছে। বলছে যে আমাদের যারা ব্যবসা করবে, গরু কিনবে, গরু কিনে দিবে, যারা গাড়ি কিনবে, গাড়ি কিনে দিবে, রায়ের ভিত্তিতে কিস্তি নিবে, কোন সুদ নিবে না। তাদের গাড়ি আসছে, তা আমরা দৌড়ছে, আটকাইছি। আটকানোর পরে তারা বললো যে সরকার থেকে নাকি 1 লাখ টাকা করে দিবে। এই ঘটনায় অহিংস গণ অভ্যুত্থান আন্দোলনের আহ্বায়ক আবম মোস্তফা আমিন সহ মূল পরিকল্পনাকারীদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমরা এই সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। এই জন্য বললাম যে যাচাই বাছাই কিন্তু চলছে, যে ওনার আসলে উদ্দেশ্যটা কি, ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি এটা দিয়ে কি করতে চাচ্ছিলেন। এদিকে অর্থের বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতা চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়ক সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে যানবাহনে তল্লাশি করেছে পুলিশ। সাভার থেকে জব্দ করা হয়েছে 5টি যানবাহন। এছাড়া মানিকগঞ্জে 5 জনকে আটক করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় আগামী 1 মাস ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে কোনো বাধা নেই। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টে দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেন। একই সাথে হাইকোর্টের দেয়া রুল 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আদালত। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আজও তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। আজকে পর্যন্ত যেসব ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগরীতে চলছে, এই রিকশাগুলো চলতে
কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য, চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। ব্যাটারি চালিত রিক্সা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। যাত্রাবাড়িতে শিক্ষার্থীদের সংঘর্ষের আরো খবর জানতে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, আপনি যাত্রাবাড়িতে আছেন, সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। শুনতে পাচ্ছি। এখনও কিন্তু সেখানে সেনাবাহিনী এবং পুলিশ রয়েছে। সংঘর্ষের একটার পর থেকে কিন্তু সেই সংঘর্ষ আর আগায়নি। সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীরা কিন্তু চলে যায়। তারপরে আমরা যে দেখতে পাচ্ছি যে পেছনে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজটি রয়েছে, সেই কলেজের কিন্তু পুরোটাই ভাঙা অবস্থায় রয়েছে। একদম দেখা যাচ্ছে যে গ্লাস থেকে শুরু করে যে পুরো 10তলা যে ভবনটি রয়েছে তাদের কলেজ ক্যাম্পাস, সেই পুরোটা জুড়ে কিন্তু ভাঙার যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি। 2টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, পুলিশ তারা এসেছেন, তারা কথা বলেছেন এবং সেখানে শিক্ষকরাও কথা বলেছেন যে এই ধরনের একটি ঘটনা 2 কলেজ শিক্ষার্থীদের সেই সোহরাওয়ার্দী এবং কবি নজরুল এবং সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজ যে 2 গ্রুপে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু গতকাল থেকেই গড়িয়েছে। সেই গতকালকে সেখানে তাদেরও সেখানে বিশৃঙ্খলা ঘটনা ছিল। আজকেও সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজেও কিন্তু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রচুর ভাঙচুর হয়েছে। ভেতরের চিত্র যদি আপনাদেরকে বলি যে ফ্যান থেকে শুরু করে কম্পিউটার, যে প্রয়োজনীয় ডাটা, তথ্য, কাগজপত্র যা ছিল সব কিন্তু সেখান থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কম্পিউটার ভাঙচুর করা হয়েছে, নিয়েও ফেলা হয়েছে। তো ভেতরে তেমন কোনো কিছুই নেই, সব কিছু কিন্তু ভাঙা অবস্থা রয়েছে। সেখানে পুলিশের বা এখন সেনাবাহিনী ভেতরে ঢুকে কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করছে যে কী ধরনের আলামত রয়েছে সেখানে। তো প্রতিনিধি দলের সঙ্গেও কিন্তু বৈঠকের কথা রয়েছে। সেই ওয়ারি ডিসি জানিয়েছেন যে শিক্ষকদের সঙ্গে তারা বসবেন, যে এইটার সমাধান আসলে খুঁজে বের করবেন। তবে ডিসিদের রমনা যে ওয়ারি জোনের যে ডিসি আছে তিনি যেটি বলছেন যে তার আসলে পর্যাপ্ত ফোর্স না থাকার কারণে সে এখানে তার পুলিশ পাঠাতে পারেননি সময় মতো, এবং ঢাকার যে বর্তমান প্রেক্ষাপট সেখানে কিন্তু প্রচুর আন্দোলন, বিক্ষোভ, সমাবেশের কারণে কিন্তু তার ফোর্সগুলো বাইরে থাকার কারণে সেই মোল্লা কলেজে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু তারা আসতে পারেনি, সেটি তিনি আমাদেরকে বলছিলেন। এছাড়া শিক্ষকরা বলছিলেন যে শিক্ষার্থীরা যে এ ধরনের ঘটনা ঘটাতে পারে সেটি কিন্তু তারা বুঝতে পারেনি, এবং সেখানে 60 থেকে 70 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে তাদের, সেটি তারা বলছিলেন। আহতের ঘটনা কিন্তু অনেক আছে, তারা বলছিলেন যে অর্ধ শতাধিকের উপরে কিন্তু আহত রয়েছে, তবে নিহতের ঘটনার খবর এখনও কিন্তু তারা পায়নি। তো সেনাবাহিনী ভেতরে পর্যবেক্ষণ করছে কী ধরনের ক্ষতি হয়েছে, সব কিছু দেখছেন। তো এই ছিল আমার কাছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে সর্বশেষ। টানা 6 দিন আন্দোলন শেষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা নবীনগর মহাসড়ক আজ আবারও সকাল থেকে অবরোধে নেমেছে। শিল্প পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে যায়। আজ সকাল 9টা থেকে পুনরায় চন্দ্রা নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করছে শ্রমিকরা। অক্টোবর মাসের বেতনের দাবিতে ফের সড়কে নেমেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবে না বলে ঘোষণা শ্রমিকদের। এতে ওই রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠির রাজাপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনিরুজ্জামান মনিরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ তিনি ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক রাহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2022 সালের 24শে মে রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের দায়ের হওয়া মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান
মনিরুজ্জামানকে আসামি করা হয়। গত 5 অগস্ট আওয়ামী সরকার পতনের পর রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বাদী হয়ে 29 অগস্ট রাজাপুর থানায় এই মামলাটি দায়ের করেন। ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন কবলিত 2টি ইউনিয়নের এলাকা পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে প্রথমে সদরপুর উপজেলার চর মানাইর এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী সহ প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ করে দিয়েছে ভারত। এর ফলে কেজিতে 8 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ভারতীয় আলু। রোববার হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের রপ্তানিতে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয়। ফলে আজ সকাল থেকে আলুবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। আলু আমদানি বন্ধ হওয়ার খবরে বন্দরের মোকামে কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে 64-65 টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় আলু। শনিবার একই মানের আলু বিক্রি হয়েছিল 54 থেকে 55 টাকা কেজিতে। শীতকালীন সবজির চারা উৎপাদনে প্রসিদ্ধ মুন্সিগঞ্জের রামপাল, পঞ্চসার ও বজ্রযোগিনীর উঁচু জমিগুলোতে চলতি মৌসুমেও বিস্তীর্ণ বীজতলা প্রস্তুত করেছেন প্রান্তিক কৃষক। চারা বিক্রি করে লাভের মুখ দেখছেন তারা। অন্যদিকে জামালপুরে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন। তাই দিশেহারা চাষিরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। উঁচু জমিতে কৃষক তৈরি করেছেন সারি সারি বীজতলা। যত্ন সহকারে সেখানে উৎপাদন করেছেন ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, বেগুনের মতো শীতকালীন সবজির চারা। মৌসুমের শুরুতে মুন্সিগঞ্জের জমিগুলোতে অতিবৃষ্টির কারণে চারার চাহিদা কিছুটা কম থাকলেও এখন চাহিদা বেড়েছে। বিক্রি করে ভালো দামও পাওয়া যাচ্ছে। আমি বেচছি 15-2 লক্ষ টাকা, ফির আবার বান্ধিছি 1,30,000 টাকা দানান না, সেটা বেচে ঘরে গেলে আমার লাভবান। এখন বাজার একটু ভালো, যদি বেচে কিনা উঠতে পারি তাহলে লাভবান যাইতে পারবো। এ অঞ্চলে বীজতলায় উৎপাদিত চারার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে এবং অতিরিক্ত রোদ বৃষ্টি থেকে রক্ষায় বীজতলা ছাউনি দিয়ে ঢেকে রাখেন কৃষক। এ কারণে দেশের দূর দূরান্তের জেলার কৃষক মুন্সিগঞ্জের বীজতলা থেকে শীতকালীন সবজির চারা সংগ্রহ করতে আসেন। মুন্সিগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে এই জায়গা থেকে চারা নিতে হয়। বীজ তৈরি করি কাঁচামরিচ, টমেটো, কালা বেগুন, পাতাকপি, ফুলকপি। আমাদের এবছরে 3 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন শাকসবজির চারা উৎপাদন করা হয়েছে এবং অত্যন্ত আশার কথা হচ্ছে যে এই চারাগুলো আসলে আশেপাশের প্রায় 20টা জেলায় কিন্তু আমরা বিতরণ করার চেষ্টা করছি। যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে স্থানীয় কৃষকরা প্রতি বছরই বিভিন্ন আগাম শীতকালীন শাকসবজি চাষ করে থাকেন। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে অনেক শাকসবজি ও ফসলি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। ফসলে বিভিন্ন পোকামাকড় ও রোগবালাইও দেখা দিয়েছে। উৎপাদন কম হওয়ায় খরচ পুষিয়ে লাভের মুখ দেখছেন না চরাঞ্চলের প্রান্তিক কৃষক। আমাদের যেখানে ফলন হইতো 10 মুন, এখানে ফলন আছে বিঘাতে 2 মুন। ক্ষেতের আবহাওয়া ভালো ছিল না কারণে গাছ এবার মারা গেছে, ক্ষেত ফলন কম হয়ে গেছে। এবছর বৈরী আবহাওয়ায় আগাম সবজি চাষিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। জামালপুর জেলায় চলতি বছর 17,250 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে 13,525 হেক্টর জমিতে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। উৎসবমুখর পরিবেশে খুলনা ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। 34 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা, মুক্ত মঞ্চে গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠন সমূহকে সম্মাননা প্রদান করা হয়। এদিকে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 46তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তি প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।